ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ বন্ধে ব্যবস্থা নেবে সরকার। আইন সংশোধন বা পরিবর্তনের পরিকল্পনা নেই জানালেন আইনমন্ত্রী। ইউপি নির্বাচনে ধানের শীষ প্রতীকে না লড়ার সিদ্ধান্ত বিএনপির সুবিধা পাওয়ার কৌশল বলছে আওয়ামী লীগ। স্থানীয় নির্বাচন আগের মতোই অংশগ্রহণমূলক চায় দলটি। প্রথমবারের মতো ৭ই মার্চ রাষ্ট্রীয়ভাবে পালনের উদ্যোগ নিয়েছে সরকার। জেলা উপজেলা পর্যায়ে এবং শিক্ষা প্রতিষ্ঠানে এখন থেকে পালন হবে দিবস। নারায়ণগঞ্জের রঘুনাথপুরে আগুনে পুড়ে গেছে জর্দা কারখানা সহ দোকানপাট। আবাসিক এলাকায় স্থাপিত কারখানায় বারবার আগুন লাগলেও সরানোর উদ্যোগ নেই। করোনার প্রকোপ কমায় এবছর হজের সম্ভাবনা দেখছে ধর্ম মন্ত্রণালয়। অগ্রাধিকার পাবেন গতবারের চূড়ান্ত নিবন্ধন করা ৬১,০০০ হজ যাত্রী। স্বাগত সকাল ৯টার ১ ঘন্টার বিরতি ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সাথে আছে মুজাহিদুল ইসলাম এবং আমি সঞ্চারী মজিদ তমা। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন পরিবর্তনের কোনো চিন্তা সরকারের নেই, তবে এর অপপ্রয়োগ বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এদিকে রোববারের মধ্যে আইনটি বাতিলের সুস্পষ্ট ঘোষণা না এলে লাগাতার কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো। সম্প্রতি কারাগারে মুশতাক আহমেদের মৃত্যুতে আবারও সামনে আসে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি। শুক্রবার প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো শাহবাগ সমাবেশ থেকে জানিয়েছে, রোববারের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের সুস্পষ্ট সিদ্ধান্ত না এলে লাগাতার কর্মসূচি দেওয়া হবে। রবিবারের মধ্যে এই ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যাপারে সরকারের দিক থেকে স্পষ্ট ঘোষণা করতে হবে। তবে আইনমন্ত্রী জানিয়েছেন, এ আইন সংশোধন পরিবর্তনের চিন্তাও করছে না সরকার। অপপ্রয়োগ বন্ধের উদ্যোগ নেওয়া হচ্ছে। আইন সংশোধনের কোনো এখনো চিন্তা ভাবনা নাই। আমরা এই আইন সংশোধন করার কোনো চিন্তা ভাবনা করছি না। আমরা যেটা করছি এটার দুর্ব্যবহার এবং অপব্যবহার বন্ধ করার চেষ্টা করছি। সড়কমন্ত্রী ওবায়দুল কাদের বলছেন, ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে জনগণের স্বার্থে। এর যেন কোনো ব্যত্যয় না হয়, সরকার সেদিকে নজর দিচ্ছে। একটি আইনের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এর সুষ্ঠু প্রয়োগ। আইনটি যথাযথ প্রয়োগের ক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটেছে কিনা সে বিষয়টির প্রতি সরকার কড়া নজর রাখছে। প্রযুক্তির এ বিশ্বে জনস্বার্থে এ আইন করা হয়েছে। এদিকে আইন বাতিল সহ মুশতাকের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিও জানাচ্ছে বাম ছাত্র সংগঠনগুলো। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দলীয় সংকটে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধানের শীষ মার্কায় লড়ছে না বিএনপি। ভোটের মাঠে সুবিধা পেতে দলটির প্রার্থীরা ভিন্ন প্রতীকে নির্বাচনে আসছে বলে মনে করেন আওয়ামী লীগ নেতারা। তবে শেষ পর্যন্ত বিএনপি না এলে নির্বাচনে অংশগ্রহণমূলক করতে কৌশলগত পরিবর্তন আনার কথাও জানাচ্ছেন তারা। রোববার সংবাদ সম্মেলনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয়ভাবে অংশ না নেওয়ার কথা জানান বিএনপি মহাসচিব। জানান, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। আওয়ামী লীগ নেতারা বলছেন, জনগণ ধানের শীষে ভোট দেয় না বলেই ব্যর্থতা আড়াল করতে এই সিদ্ধান্ত বিএনপির। তাদের ধারণা, ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাঠ বিএনপি পুরোপুরি ছাড়বে না। তারা দেখেছে যে ধানের শীষ পচে গেছে, ধানের শীষের প্রতীকে ভোট আর নাই। সুতরাং তারা তাদের দলের যারা নেতা আছে, যারা নির্বাচন করতে, তাদেরকে বলবে যে তোমরা অন্য কোনো প্রতীকে কিন্তু নির্বাচন করো। জামাত এবং স্বাধীনতা বিপক্ষ যে শক্তি, সেই ভোটকে তারা সবসময় বেস করে তারা ভিন্ন মার্কা নিয়ে কৌশলে নির্বাচনে বিজয়ী হওয়ার পথ খুঁজছে। তবে ইউনিয়ন পরিষদ নির্বাচন আগের মতোই অংশগ্রহণমূলক দেখতে চায় আওয়ামী লীগ। সেক্ষেত্রে বিএনপি শেষ পর্যন্ত না এলে দলীয় প্রার্থীদের ব্যাপারে কড়াকড়ি নাও থাকতে পারে। তখন ব্যবস্থা নেওয়া হবে পরিস্থিতি বুঝে। মূল লক্ষ্য আমাদের নির্বাচনটাকে অংশগ্রহণমূলক করা, সুতরাং সেই জায়গাটায় অংশগ্রহণমূলক নির্বাচনটা চাইলে এবং সেটা করতে হলে তো আমাদের হয়তো কিছু কৌশল পাল্টাতে হতে পারে। প্রথম ধাপে ৩৭১ ইউনিয়ন পরিষদে ভোট ১১ এপ্রিল। পর্যায়ক্রমে কয়েক ধাপে দেশের প্রায় ৪,৫০০ ইউপিতে নির্বাচন হবে দলীয় প্রতীকে।
ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি কেন আন্দোলনে সফল হতে পারছে না তা খতিয়ে দেখা দরকার বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। দলের ত্যাগী কর্মীদের ঠিকভাবে মূল্যায়ন করা হলে আন্দোলন সফল হবে বলেও মনে করেন গয়েশ্বর চন্দ্র রায়। বলেন, এই সরকার জনগণের কল্যাণে কোনো কাজ করছে না। তারা নানাভাবে বিএনপিকে তাদের মূল দাবি থেকে সরিয়ে রাখার চেষ্টা করছে। তুমুল আন্দোলন ছাড়া সংকটময় এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব নয় জানিয়ে গয়েশ্বর চন্দ্র রায় সবাইকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র রক্ষার আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, নিজেদের ভুল ত্রুটি সংশোধন করে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে সবাইকে সোচ্চার হতে হবে। যারা অবৈধভাবে অর্থ সম্পদ লুট করে তাদের প্রাধান্য দলের মধ্যে বেশি থাকে। নিবেদিত অনাহারে যারা দিন কাটায়, আদর্শের জন্য যারা লড়াই করে, তারা ওই পদবঞ্চিতর মতো হাহাকার করে রাস্তায় রাস্তায় গুমড়ে গুমড়ে কাঁদে। আদর্শটা লালন করে কোনো মতো টিকে থাকে, কিন্তু দলের মধ্যে তারা কোনো কর্তৃত্ব করতে পারে না, কর্তৃত্ব পায় না। এইটাই আমার মনে হয় এই 13 বছর ভোগান্তির মূল কারণ। প্রথমবারের মতো ঐতিহাসিক 7ই মার্চকে রাষ্ট্রীয়ভাবে পালনের উদ্যোগ নিয়েছে সরকার। কেন্দ্রীয়ভাবে দিবসটি পালনের পাশাপাশি জেলা, উপজেলা এবং শিক্ষা প্রতিষ্ঠানে এখন থেকে প্রতি বছর দিবসটি পালন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন ৭১-এর 7ই মার্চে রেসকোর্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ স্বাধীনতা সংগ্রামের জন্য উজ্জীবিত করে বাঙালিকে। বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা আজ তার অধিকার চায়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে প্রথমবারের মতো ঐতিহাসিক 7ই মার্চকে রাষ্ট্রীয়ভাবে পালনের উদ্যোগ নিয়েছে সরকার। শুধু দেশেই নয়, দিবসটি একই সঙ্গে পালিত হবে দেশের বাইরে ৭৭টি মিশনেও। বঙ্গবন্ধু 7ই মার্চ যে সময়ে ভাষণ দিয়েছিলেন, ঠিক একই সময়ে তার ভাষণ একযোগে প্রচার হবে সারা দেশে। বিশ্বের যতগুলো ভাষণ উল্লেখ করে জাতিসংঘের ইউনেস্কো ঐতিহ্যের তালিকাভুক্ত করা হয়েছে, প্রত্যেকটা ভাষণে এই বঙ্গবন্ধু ভাষণ ছাড়া বাকি সবগুলো ভাষণ কিন্তু লিখিত। এবং সেই ভাষণগুলোতে লক্ষ্য করে দেখবেন যে প্রতি মিনিটে সেখানে 55 থেকে 60টি শব্দ প্রক্ষেপিত হয়েছে। কাকতালীয়ভাবেই বলেন অথবা বঙ্গবন্ধুর ক্যারিসমেটিকই বলেন, এই ভাষণের কিন্তু প্রতি মিনিটে 58টি করে শব্দ প্রক্ষেপিত হয়েছে, যেটি বিশ্বের যে কোনো গ্রহণযোগ্য ভাষণের যে থাকে এবং যে ভাষণগুলো শুরু এবং শেষে একটা নির্দেশনা থাকে। প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। 7ই মার্চ সরকারিভাবে কোনো ছুটি না থাকলেও ঐতিহাসিক এই দিনটিকে এরই মধ্যে ক শ্রেণীর তালিকাভুক্ত করা হয়েছে। সংস্কৃতি, শিক্ষা ও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় যৌথভাবে দিবসটিকে পালন করবে। বঙ্গবন্ধুর ভাষণে তো সেই ঢেউটা উঠেছে, যে শুরুটা ছিল যে আজ বড় দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আপনাদের হাজির হয়েছিলাম, এবং শেষে ছিল কনক্লুশন ড্র করেছিলেন যে যেটা আজ এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের স্বাধীনতার সংগ্রাম। এখানে একটা ডিরেকশন কিন্তু তিনি দিয়ে গেছেন। তো কাজে এটি নিয়ে এখন বিচার বিশ্লেষণ হচ্ছে যে এই অসাধারণ ভাষণ, অলিখিত ভাষণ এবং তাৎক্ষণিকভাবে এটি কোনো পূর্ব প্রস্তুতি ছিল না বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণকে 2017 সালে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হজযাত্রীদের করোনা টিকা বাধ্যতামূলক। সৌদি সরকারের এমন ঘোষণায় এই বছর হজের সম্ভাবনা দেখছে ধর্ম মন্ত্রণালয়। তবে এখনও চূড়ান্ত হয়নি বাংলাদেশের হজযাত্রীর কোটা। অগ্রাধিকার পাবেন গত বছর চূড়ান্ত নিবন্ধন করা 61,000 হজযাত্রী। করোনার কারণে হজযাত্রার খরচ বাড়তে পারে ধারণা করছে হজ এজেন্সিদের সংগঠন হাব। মোহাম্মদপুরের বাসিন্দা রেজাউল করিম 2020 সালে স্ত্রীকে নিয়ে হজে যেতে সব প্রক্রিয়া শেষ করেছিলেন, কিন্তু করোনার কারণে যাওয়া হয়নি। গত ডিসেম্বরে মারা গেছেন তার স্ত্রী। এবছরও হজে যেতে আগ্রহী রেজাউল করিম।
যেহেতু টাকা তুলে নেননি, সেক্ষেত্রে অগ্রাধিকার পাবেন তিনি। আর স্ত্রীর জন্য জমা দেওয়া টাকা চাইলে ফেরত পাবেন, কিংবা সেই টাকায় হজে যেতে পারবেন পরিবারের অন্য কেউ। আবার পাসপোর্ট অন্যান্য যা কিছু আছে কাগজপত্র আমার রেডি আছে। আমার যে আছে কাবার পথে তারা আমার টাকা সব জমা, ওগুলো সব কিছু বলছে, সব ওকে আছে। ধর্ম মন্ত্রণালয়ের তথ্য বলছে 2020 সালে হজে বাংলাদেশের কোটা ছিল 1,37,000। করোনার মধ্যেও চূড়ান্ত নিবন্ধন করেন প্রায় 67,000 যাত্রী। শেষ পর্যন্ত হজ স্থগিত হয় 5,000-এর বেশি যাত্রী টাকা তুলে নেন। আর প্রাক নিবন্ধন করা আছে 1,77,000 জনের। এবছর বাংলাদেশের কোটা কত হবে তা এখনও চূড়ান্ত হয়নি। যেহেতু করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব মেনে চলতে হয়, তাই ধারণা করা হচ্ছে 2021 সালে হজযাত্রীর কোটা কম হতে পারে। গত বছর হজের সর্বোচ্চ খরচ ধরা হয়েছিল 4,25,000 টাকা। তবে করোনার কারণে এবছর বিমান টিকিট সহ অন্যান্য খরচ বাড়তে পারে। আমি প্রায় নিশ্চিত করে বলতে পারি যে প্যাকেজ মূল্য বৃদ্ধি পাবে, বিকজ হোটেলগুলিতে আগে যে রুমে 4-6 জন থাকতো, সেই রুমগুলিতে এখন আর সেভাবে থাকতে পারবে না, এবং ট্রান্সপোর্টেশন সহ অন্যান্য সকল ফ্যাসিলিটিগুলি এনজয় করার সময় সেই শারীরিক দূরত্বতা মেনেই যখন করা হবে, তখন এগুলির কস্ট বৃদ্ধি পাবে। এরই মধ্যে হজযাত্রীদের করোনার টিকা বাধ্যতামূলক করেছে সৌদি সরকার। বাংলাদেশে টিকা দেওয়ার বয়সসীমা 40 থেকে শুরু। তবে ধর্ম মন্ত্রণালয় বলছে হজযাত্রীদের টিকা দেওয়ার বয়সসীমা থাকছে না। আমরা ইনশাআল্লাহ ফুললি প্রস্তুত আছি, আমাদের সবকিছু রেডি করা আছে। ভ্যাকসিন এর মধ্যে জেনারেল পিপল হিসাবে অনেক হজযাত্রী নিয়ে নেন, এটা আমাদের বলাও আছে স্বাস্থ্য মন্ত্রণালয়কে। হজে যে কোটা পাবো আমরা 100% ভ্যাকসিনেশন করে আমরা হজযাত্রী পাঠাবো ইনশাআল্লাহ। সৌদি আরবের সবুজ সংকেত পেলে বাংলাদেশে হজের কার্যক্রম শুরু হতে পারে এপ্রিল থেকে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের ফতুল্লা রঘুনাথপুরে আবারও আগুনে পুড়ল জর্দা কারখানা সহ দোকানপাট। এলাকাবাসীর অভিযোগ, পলিথিন, প্লাস্টিক, জর্দা সহ নানা কারখানা থেকে প্রায়ই আগুনের ঘটনা ঘটলেও বাসাবাড়ির মধ্য থেকে এসব অবৈধ কারখানা সরানোর কোনো উদ্যোগ নেই। এ নিয়ে গত 3-4 বছরে 4-5 বার আগুন লাগলো রঘুনাথপুরে। এলাকাবাসীর অভিযোগ, প্রতিবারই অবৈধ কারখানা থেকেই আগুনের সূত্রপাত। আদমজি ফায়ার স্টেশনের কর্মকর্তারা জানান, শনিবার রাত 12:30টার দিকে একটি জর্দার কারখানায় আগুন লাগলে ঘণ্টাখানেকের চেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে কারখানা সহ অন্তত 5টি দোকান পুড়ে ছাই। কারখানায় রাসায়নিক পদার্থ থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। জর্দার কিছু কেমিক্যাল থাকতে পারে, এইগুলোর থেকে আগুনটা প্রথম ভয়াবহ আকার ধারণ করছিল। তারপর আমরা বুঝতে পেরে সাথে সাথে আমরা ওই জায়গাটার মধ্যে কাজ করি, তো তখন আগুনটা দ্রুত নিয়ন্ত্রণে আসে। ফায়ার কর্মীদের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে। তবে স্থানীয়দের অভিযোগ, জর্দার কারখানার গ্যাসের আগুন থেকেই লেগেছে আগুন। এখানে অবৈধ কাজ করে ওরা, লবণের ফ্যাক্টরি ছিল এর আগে জ্বালাইছে, এখন জর্দা দিছে অবৈধভাবে, গুল তৈরি করে, জর্দা তৈরি করা হয়, তারপর গ্যাসের লাইন বাইপাস করে ওরা ভিতর শো করে গ্যাসের কাজ করে, যার মূলত কারণটা এর আগেও 3-4 বার লাগছে। কেমিক্যাল জাতীয় অনেক ফ্যাক্টরি থাকার কারণে কিছুদিন পরই এই ভয়াবহ আগুন লাগে। আগুন লাগার কারণে আমরা যে এলাকার মানুষ আছে অনেক আতঙ্কিত থাকি। এলাকাবাসীর অভিযোগ, একের পর এক অগ্নিকাণ্ড ঘটলেও আবাসিক এলাকা থেকে এসব অবৈধ কারখানা সরাতে নারাজ মালিক পক্ষ। এ বিষয়ে কারো নজরদারিও নেই। এর আগে পরিবেশ অধিদপ্তরে আমরা ডকুমেন্ট জমা দিছি, কিন্তু কোনো ফলই পাই নাই। থানায় অভিযোগ দিছি, কোনো ফলই পাই নাই, কারণ ওরা প্রভাবশালী জায়গার মালিক। আর এই প্রভাবের এই জায়গাটার ভিতরে যে অবৈধ ব্যবসা চালাই যাইতেছে। জর্দার ফ্যাক্টরিও আছে, সাথে পলিথিন ফ্যাক্টরি আছে। আগুন লাগার পর শত শত মানুষ জড়ো হলেও জর্দা কারখানার মালিক পক্ষের কাউকেই খুঁজে পাওয়া যায়নি। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ফতুল্লা, নারায়ণগঞ্জ। দেখছেন 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে আরো যা থাকছে, যশোরে উদীচী সম্মেলনে বোমা হামলার 22 বছরেও শেষ হয়নি বিচার। নারায়ণগঞ্জে ত্বকী হত্যার 8 বছরে চার্জশিট দিতে। যশোরে উদীচীর সম্মেলনে বোমা হামলার 22 বছরেও মেলেনি বিচার। 1999 সালের 6 মার্চ দিবাগত রাতে বোমা হামলায় মারা যান 10 জন, পঙ্গুত্ব বরণ করেন 150-র বেশি মানুষ। দীর্ঘদিনেও ভয়াবহ সেই হামলার বিচার শেষ না হওয়ায় ক্ষুব্ধ সংস্কৃতি কর্মীরা। ঘড়ির কাঁটা তখন রাত 1টা পেরিয়েছে। যশোরের মুন্সি মেহেরুল্লাহ ময়দানে উদীচীর দ্বাদশ সম্মেলনে চলছিল লোকজ উৎসব।
হঠাৎ পরপর কয়েকটি বোমার বিস্ফোরণ, মঞ্চ ঘিরে চিৎকার, কান্না আর আতঙ্ক। শক্তিশালী বিস্ফোরণে ঘটনাস্থলেই প্রাণ হারান 4 জন। পরে হাসপাতালে মারা যান আরও 6 জন, আহত 150-রও বেশি। অসাম্প্রদায়িকতা এবং সুখী সুন্দর একটা হাসি গানে মুখরিত বাংলাদেশ, এইটা গড়ার লক্ষ্যে উদীচী কাজ করে। সে আন্দোলন ব্যাহত করতেই কিন্তু সেই দিন এই মৌলবাদ বলেন, জঙ্গিবাদ বলেন বা এই দেশে সাম্প্রদায়িক শক্তি উত্থান করার জন্য এই আগ্রাসন চালানো হয়। বিভীষিকাময় সেই রাতের পর 22টি বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি বিচার প্রক্রিয়া। 22 বছরে এর কোনো এই হামলার কোনো বিচার আমরা পাইনি আসলে। তো শুধু এই হামলায় না, এই জাতীয় আরও হামলাগুলোর বিচার হয়নি। এই বিস্ফোরণের মামলায় যশোরের আদালতে আসামিদের খালাস দিলে হাইকোর্টে যায় রাষ্ট্রপক্ষ। সেখান থেকে আবার পাঠানো হয় যশোরে। এদিকে আসামিদের সবাই রয়েছে জামিনে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সকল আসামিদের নোটিশ করে তাকে জামিন প্রদান করেন। পরবর্তীতে ম্যাজিস্ট্রেট কোর্টে এখনো তারা হাজিরা দিচ্ছে। মামলাটা বিচারের জন্য প্রস্তুত হয়ে এখনো আমাদের জজ কোর্টে আসে নাই। যশোরের ভয়াবহ ওই বোমা হামলার বিচার কাজ দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন হতাহতদের স্বজন ও সংস্কৃতি কর্মীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র ত্বকী হত্যার 8 বছর পেরিয়ে গেলেও এখনো মামলার চার্জশিট দেয়নি তদন্তের দায়িত্বে থাকা র্যাব। হত্যাকারীরা সরকার দলীয় হওয়ায় বিচার আটকে আছে বলে অভিযোগ ত্বকীর পরিবার ও সুশীল সমাজের। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও পূর্ণাঙ্গ তদন্তের পরেই এই মামলার চার্জশিট দেওয়ার কথা জানায় র্যাব। 2013 সালের 6 মার্চ বাড়ি থেকে বের হয়ে হত্যার শিকার হয় ও-লেভেল পড়ুয়া মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকী। 2 দিন পর শীতলক্ষা নদীর কমুদিনী খালে মেলে তার মরদেহ। এই ঘটনায় ত্বকীর বাবা নারায়ণগঞ্জ সদর থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেন। পরে তার আবেদনের প্রেক্ষিতে মামলাটির তদন্তভার দেয়া হয় র্যাবকে। দায়িত্ব পেয়ে র্যাব 4 আসামিকে গ্রেফতার করে। ত্বকী হত্যায় আজমেরি ওসমান সহ 11 জন জড়িত জানিয়ে 164 ধারায় জবানবন্দি দেয় তারা। হত্যাকাণ্ডের 8 বছর পেরিয়ে গেলেও আদালতে জমা পড়েনি র্যাবের অভিযোগপত্র। ছেলে হত্যার বিচার না পেয়ে হতাশ ত্বকীর বাবা। যারা এই বিচারগুলো এখন বিলম্বিত করছে, আটকে রাখছে, একসময় তাদেরকেও এই বিচার বন্ধ রাখার অভিযোগে তাদের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ত্বকী হত্যা মামলার আইনজীবীর দাবি, বারবার আদালত নির্দেশনা দিলেও তদন্তকারী সংস্থা এ মামলার চার্জশিট জমা দিচ্ছে না। জবানবন্দিতে উঠে আসা আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও গ্রেপ্তার হচ্ছে না। আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে যিনি 164 ধারা জবানবন্দি দিয়েছেন, তার অনুযায়ী সকল আসামিদের গ্রেপ্তার করা হোক। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সরকারকে এ মামলায় দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। ত্বকী হত্যার বিচার আমরা চাই, সেই নির্দেশ আমার মনে হয় সরকারের উচ্চ পর্যায় থেকে, শীর্ষ পর্যায় থেকে এই সিগন্যাল দেওয়া উচিত তদন্তকারী কর্মকর্তাদের কাছে। অচিরেই যেন এই অভিযোগপত্রটি আদালতে নেওয়া হয় এবং বিচার প্রক্রিয়াটা শুরু হয়। চার্জশিটের বিষয়ে ক্যামেরার সামনে কথা না বললেও তদন্ত শেষে পূর্ণাঙ্গ প্রতিবেদন আদালতে জমা দেওয়ার কথা জানায় র্যাব। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। একের পর এক অনিয়মের অভিযোগ, একের পর এক মামলা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের হিসাবে 4 বছরে দেশবন্ধু সুগার মিলের বিরুদ্ধে মামলা হয়েছে 13টি। কর ফাঁকির প্রমাণ প্রায় 950 কোটি টাকা। তবে এত কিছুর পরও বাতিল হয়নি প্রতিষ্ঠানটির বন্ড লাইসেন্স। আবার লাইসেন্স নবায়ন না হলেও নানা কৌশলে পণ্য খালাস করছে প্রতিষ্ঠানটি। ব্রাজিল সহ বিভিন্ন দেশ থেকে অপরিশোধিত চিনি আমদানি করে সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, দেশবন্ধু সুগার মিল সহ কয়েকটি কোম্পানি, যা পরিশোধন করে দেশের বাজারে বিক্রি করা হয়। অপরিশোধিত চিনি আমদানি হয় হোম কনজামশন বন্ড সুবিধার আওতায়। আইন অনুযায়ী শুল্ক ছাড়াই আমদানি করা অপরিশোধিত চিনি বন্দর থেকে খালাস করে বন্ডেড ওয়্যারহাউসে নেওয়ার অনুমতি দেয় এনবিআর। তবে 6 মাসের মধ্যেই সব শুল্ক পরিশোধ করতে হয়। কাস্টমস বন্ড কমিশনারের ঢাকার হিসাবে অপরিশোধিত চিনি আমদানিতে সব ধরনের কর নিয়মিত পরিশোধ করে দেশবন্ধু সুগার মিল ছাড়া অন্য কোম্পানিগুলো। এই কোম্পানির বিরুদ্ধে প্রথম অনিয়মের অভিযোগ ওঠে 2016 সালে। এ পর্যন্ত মামলা হয়েছে 13টি। ফাঁকি দেয়া রাজস্বের পরিমাণ 945 কোটি টাকা। অভিযোগ অস্বীকার করে কোম্পানিটির আইনজীবী দাবি করেন,
তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। আর তাই বিভিন্ন সময়ে এনবিআরকে দেয়া ৮০০ কোটি টাকা কর ফেরত চেয়ে সরকারি বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন তারা। ১,৬৮২ কোটি টাকা এই এনবিআর আমাদের কাছ থেকে জোর করে ভ্যাট, ট্যাক্স, সিডি, আরডি, এটি, এআইটি যা যা আছে সব আমার কাছে থেকে নিল এবং নিয়ে আমাকে ২০১৭ সালে একটা রুগ্ন শিল্প বানায় ফেলে দিল। তবে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ উঠলেও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়নি বন্ড কমিশনারেট। শর্ত ভঙ্গ করলেও বাতিল করা হয়নি লাইসেন্স। আবার লাইসেন্স নবায়ন করা না হলেও থেমে নেই প্রতিষ্ঠানটির আমদানি। যদিও এ ব্যাপারে কথা বলতে রাজি হননি বন্ড কর্মকর্তারা। এনবিআর যদি বিষয়টি সিরিয়াসলি নেয়, আপিলে যদি যায়, তাহলে মিস আপিল বলে যেটাকে, তাহলে কিন্তু এনবিআর এর পক্ষে আসার কথা। কারণ হচ্ছে যে হি ইজ এ ডিফল্টার। এই পরিস্থিতিতে গত জানুয়ারিতে আরও প্রায় ১ লাখ টন অপরিশোধিত চিনি এনে খালাসের অনুমতি চায় দেশবন্ধু সুগার মিল। বন্ড কমিশনারেট অনুমতি না দিলে হাইকোর্টে রিট করে খালাসের অনুমতি পায়, যার বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। তবে বিচারাধীন বিষয় হওয়ায় কথা বলতে রাজি হননি অ্যাটর্নি জেনারেল অফিসের কর্মকর্তারা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে মশা নিয়ন্ত্রণে কীটনাশক প্রয়োগে ত্রুটির কথা জানিয়েছিলেন কীটতত্ত্ববিদেরা। তবে এবারে বিশেষজ্ঞদের ভুল পরামর্শকে দুষছেন দক্ষিণ ঢাকার মেয়র। ভুল থেকে শিক্ষা নিয়ে পরিকল্পনা নেওয়ার কথা জানিয়েছেন তিনি। শীতের শেষ ভাগ থেকে রাজধানীতে বাড়তে শুরু করে মশার উপদ্রব। মশার ঘনত্ব এবার ৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি। এমন পরিস্থিতির জন্য বিশেষজ্ঞদের ভুল পরামর্শকে দুষছেন দক্ষিণ ঢাকার মেয়র। তবে কৌশলগত ভুল থেকে শিক্ষা নিয়ে আগামীতে নভেম্বর থেকে কিউলেক্স মশা নিধন কর্মসূচি জোরে সোরে শুরুর পরিকল্পনা নেওয়া হচ্ছে। আমাদেরকে বিশেষজ্ঞ মহলরা যেই পরামর্শ দিয়েছিলেন সেটা হলো, যেহেতু তারা মনে করেছিলেন যে ডেঙ্গুর প্রকোপটা ডিসেম্বর পর্যন্ত চলমান আছে, এর জন্য ডিসেম্বর পর্যন্ত আমাদেরকে ডেঙ্গুর ব্যাপারেই ব্যবস্থা নেওয়ার জন্য বলেছিলেন এবং আমরা তাই করেছি। কিন্তু সেই জায়গাটা আমার মনে হয়েছে যে কৌশলে আমাদের একটু ভুল হয়েছে। আমাদের নভেম্বর থেকেই কিউলেক্সের ব্যাপারে ব্যবস্থা নেওয়া আরম্ভ করা উচিত ছিল। বিশেষজ্ঞরা ভুল পরামর্শ দিলে তাদের কমিটিতে রাখার যৌক্তিকতা নিয়ে ভাববার তাগিদ দিচ্ছেন কীটনাশক নির্বাচন কমিটিরই একজন। আমার জানা নেই যে কোন পরামর্শক মেয়র মহোদয়কে ভুল পরামর্শ দিয়েছেন। যদি কোনো পরামর্শক ভুল পরামর্শ দিয়ে থাকেন তাহলে আমি মনে করি সেটি তার জ্ঞানের স্বল্পতা। এমন পরামর্শকের কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত না যার জ্ঞানের স্বল্পতা রয়েছে। এছাড়া কীটনাশকের মান নিয়ে যে প্রশ্ন উঠেছে তাও মানতে রাজি নন বিশেষজ্ঞরা। ভুল প্রয়োগের কারণে মশা নিয়ন্ত্রণ করা যায়নি বলেও মনে করছেন তারা। সিটি কর্পোরেশনের প্রতিটি কীটনাশকই কার্যকর, তবে কীটনাশকগুলোর পরিমাণ, ঘনত্ব এবং কতদিন পর পর স্প্রে করতে হবে এবং কোন জায়গাতে কী পরিমাণ স্প্রে করতে হবে সেটি যদি সঠিকভাবে, সঠিক মাত্রায়, সঠিক সময়ে কীটনাশকটি প্রয়োগ করা হয় তাহলে আমার মনে হয় সেই কীটনাশকটি কার্যকর হবে। দক্ষিণ ঢাকার মেয়র জানিয়েছেন, নগরীর খালগুলো পরিষ্কার কার্যক্রম চলছে। খালগুলো পরিষ্কার হলে মশার বংশবিস্তার কমবে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আইনমন্ত্রীকে সংবর্ধনা জানাতে এসে সংঘাতে জড়ালেন 2 মেয়র প্রার্থী। তাদের অনুসারীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। ব্যাপক ভাঙচুরের পর পুড়িয়ে দেওয়া হয় মোটরসাইকেল, আহত 10 জন। পরে পুলিশি পাহারায় সেখান থেকে চলে যান মন্ত্রী। এই মারামারি কসবায় 2 মেয়র প্রার্থীর অনুসারীদের। কসবায় উপজেলা নির্বাচন দপ্তরে স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে ছিলেন আইনমন্ত্রী। তাকে সংবর্ধনা জানাতে আসেন বর্তমান মেয়র ইমরান উদ্দিন জুয়েল ও মেয়র প্রার্থী এম এ আজিজ। উল্টো মন্ত্রীর সামনেই তাদের অনুসারীদের সংঘর্ষে রণক্ষেত্র গোটা এলাকা। এতে আহত হন দুপক্ষের অন্তত 10 জন। ব্যাপক ভাঙচুরের পর পুড়িয়ে দেওয়া হয় কয়েকটি মোটরসাইকেল। আজিজ যে ওনার সমর্থকরা মোটরসাইকেল নিয়ে ইয়ার মিছিলের মধ্যে, জুয়েলের মিছিলের মধ্যে হামলা করছে, বর্তমান মেয়রের মিছিলের মধ্যে আর কি। পুরাপুরি মন্ত্রী মহোদয় বক্তৃতা দিতে পারে না, চলে যায় স্টেজে নেমে, তারপরে পুলিশ আইসা সব কিছু নিয়ন্ত্রণে আনে। পরে অনুষ্ঠান সংক্ষিপ্ত করে সেখান থেকে চলে যান আইনমন্ত্রী। এম এ আজিজ এবং বর্তমান মেয়র এম এ জুয়েল, এই 2 গ্রুপের ভিতরে একটু ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। আমরা ইনশাল্লাহ পুলিশ লাইনের ফোর্স এবং আমাদের
ফোর্সসহ এরা কন্ট্রোল করেছে, ইনশাল্লাহ নিয়ন্ত্রণে আছে, এখন পরিস্থিতি স্বাভাবিক। এ সংঘাতের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনার প্রভাবে পার্বত্য জেলার রাঙামাটির 4 উপজেলার 1.5 শতাধিক বেসরকারি প্রাথমিক বিদ্যালয় চালু হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। আর্থিক সংকটের মুখে অনেক শিক্ষক বিকল্প পেশা বেছে নেওয়ায় তৈরি হয়েছে সংকট। এতে অনিশ্চয়তার মুখে পার্বত্য জেলার হাজারো শিশুর ভবিষ্যৎ। সরকারি নির্দেশনা অনুযায়ী আগামী 30 মার্চ থেকে খোলার প্রস্তুতি নিচ্ছে এই বিদ্যালয়গুলো। তবে রাঙামাটির বড়কল, জুরাছড়ি, বিলাইছড়ি ও বাঘাইছড়ি উপজেলার 1.5 শতাধিক বেসরকারি বিদ্যালয় আদৌ চালু হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। একদিকে করোনা পরিস্থিতিতে প্রান্তিক জনগোষ্ঠীর অভিভাবকেরা বেতন পরিশোধ করতে পারেননি, অন্যদিকে যেসব এনজিও সহায়তায় এসব বিদ্যালয় চলত সেখান থেকেও মেলেনি কোনো অর্থ। সরকারি প্রণোদনার বাইরে থাকা এসব বিদ্যালয়ের শিক্ষক আর্থিক সংকট কাটাতে বেছে নিয়েছেন বিকল্প পেশা। এভাবে চললে তো আর স্কুল থাকবে না, টিকে থাকবে না, কারণ আমাদের সবাই কষ্টের মধ্যে আছি। যদি আমাদের কোনো শিক্ষকের ব্যবস্থা না হয় এবং সরকারি অনুদানের ব্যবস্থা যদি না হয়, আমাদের ছেলেমেয়েরা পুরোপুরি শিক্ষার থেকে বঞ্চিত হয়ে থাকবে। এই স্কুলটা যেভাবে হোক সরকারের নজরে যাতে দৃষ্টিকোণে চলে আসে এবং আমাদের যাতে সরকারিভাবে অনুদান চলে আসে। গ্রামবাসীর গণচাঁদা ও কয়েকটি এনজিও তহবিলে চলা এসব শিক্ষা প্রতিষ্ঠান বাঁচিয়ে রাখতে সরকারি উদ্যোগ জরুরি বলে মনে করেন চাকমা সার্কেল চিফ। পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, কেবল পার্বত্য চট্টগ্রামের জন্য, যেগুলো অন্য অঞ্চলে নেই। আমার মনে হয় যে এই প্রতিষ্ঠানগুলো এখানে তাদের ভূমিকা রাখতে পারে, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে একটি বিশেষ প্রকল্প নিতে পারে। বিদ্যালয়গুলোর পরিস্থিতি প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের নজরে আনার আশ্বাস জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার। এখন পরিচালনা করা সম্ভব হচ্ছে না, এই ধরনের পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে একদম পূর্ণাঙ্গ তথ্য সহ আমরা সরকারের আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহ প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের নজরে এটা আনব। বিদ্যুৎ সুবিধা ও ইন্টারনেট না থাকায় করোনা পরিস্থিতিতে শিক্ষার বাইরে ছিল এখানকার শিক্ষার্থীরা। প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা না গেলে ঝরে পড়ার শঙ্কায় প্রত্যন্ত এসব এলাকার শিক্ষার্থীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। গত বছর ফেব্রুয়ারি মার্চে বরিশালের মোকাম ভরপুর থাকলেও এই বছর দেখা মিলছে না ইলিশের। মেঘনা থেকে সাগর পর্যন্ত ট্রলার পাঠিয়েও পাওয়া যাচ্ছে না মাছ। এতে লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। পানির চাপ কম থাকায় মাছ আসেনি বলছেন জেলেরা। বরিশাল পোর্ট রোডের মোকামে গতবার ফেব্রুয়ারিতেই কেবল এসেছিল প্রায় 4000 টন ইলিশ, কিন্তু এবছর জানুয়ারি থেকে এই পর্যন্ত 1000 টন ইলিশও আসেনি। এই বছর বড় মাছের আমদানিটা খুবই কম। এবছর ছোট মাছের আমদানিটা কিছুটা হলেও আছে, কিন্তু বড় মাছ আমদানি নাই। তাই সেই দিক থেকে ব্যবসায়ীরা খুব একটা ভালো পজিশন নয়, এরা ঝেমে পড়ছে। নদীতে পানি রইলে যে সড়কটা নাই, এক্সপোর্ট তো এবার আন্তরিক সরকার অনুমোদন দেয় না। এক্সপোর্ট হইলে আবার কিছু মাছ বরিশালে আমদানি হবে। জেলেরা বলছেন এবার ভরা অমাবস্যা ও পূর্ণিমার জোয়ারে পানির চাপ ছিল খুবই কম। সারাদিন জাল ফেলে জেলেরা পেয়েছে সর্বোচ্চ 2 হালি ইলিশ। একই অবস্থা সাগরেও। লাখ লাখ টাকা খরচ করে কয়েক দফা ট্রলার পাঠিয়েও পাওয়া যায়নি ইলিশ। 2 হালি, 3 হালি এরকম পাইতো, আবার কিছু দিন পাওয়া দরকার আর কি। গতবার তো মোটামুটি ভালো ছিল, এইবার যতবারই গেছে কোনো মাছ পোনা পায় নাই। মালিকেরা মেলা টাকা দেনা বিনয় ভোর গাড়ি বাঁধতে। মৎস্য বিভাগের মতে পানিতে সহনীয় তাপমাত্রা না পাওয়ায় এবার বরিশালে শীতের ইলিশ পাওয়া যায়নি। তবে সামনের মৌসুমে আবারও পাওয়া যাবে বলে ধারণা করেছেন এই কর্মকর্তা। বছরে কোনো না কোনো সময় মাছের আহরণ কম বেশি হয়। এই গত বছর এই সময় বেশি পড়ছিল, এই বছর কম পড়তেছে। আমরা আশা করি সামনে যে যুগগুলো আছে সেগুলোতে ভালো ইলিশ ধরা পড়বে। গত বছর ইলিশের দাম যেখানে প্রতি কেজি সর্বোচ্চ 500 টাকা ছিল, এবার তা 900 টাকায় বিক্রি হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আপনারা দেখছেন সকাল 9টার 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদ আরও থাকছে। করোনা বিশ্বে আরও 9000 প্রাণহানি। যুক্তরাষ্ট্রকে টপকে একদিনে সর্বোচ্চ 1760 জনের মৃত্যু ব্রাজিলে। আট বছর পর কাল ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানের নির্বাচন। 16 পরিচালক পদে ভোটের লড়াই, সুদিন ফেরানোর প্রত্যয় প্রার্থীদের।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হলো আরও একটি -8 মডেলের উড়োজাহাজ। এই নিয়ে বিমানের মোট 3টি নতুন -8 উড়োজাহাজ অভ্যন্তরীণ ও স্বল্প দূরত্বের আন্তর্জাতিক রুটে সেবা দিতে প্রস্তুত। এগুলো আগামী 14 মার্চ উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী। দেশের আকাশে পাখা মেলেছে নতুন উড়োজাহাজ শ্বেতবলাকা। বাংলাদেশ ও কানাডা সরকারের G2G ভিত্তিতে কেনা উড়োজাহাজটি শুক্রবার বিকেল 5:36 হজরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছায়। বেসামরিক বিমান প্রতিমন্ত্রী উড়োজাহাজটি গ্রহণ করে জানান, করোনার মধ্যেও বিভিন্ন রুটে যাত্রীর সংখ্যা বেড়েছে, তাই কিছু নতুন রুট চালু করা হচ্ছে। সামগ্রিক করতেই বিমানগুলো অত্যাধুনিক এবং যে কোনো যাত্রী এই বিমানে বসে তিনি স্বাচ্ছন্দ্য ফিল করবেন, উপভোগ করবেন। আমাদের ডোমেস্টিক রুটগুলো আছে, প্লাস আমাদের পার্শ্ববর্তী যে রিজনাল রুটগুলো কলকাতা, চেন্নাই, গুয়াংজু, দিল্লি, এইসব রুটে আমাদের এই বিমানগুলো চলে। কানাডার বিখ্যাত এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড নির্মিত অত্যাধুনিক নতুন -8-400 মডেলের উড়োজাহাজে রয়েছে 74টি সিট। সেই সঙ্গে এটি পরিবেশ বান্ধব হওয়ায় মাত্র 5 মিনিটেই ভাইরাস মুক্ত করা সম্ভব। এর বেশ কিছু উন্নত ধরনের ফিচার আছে, তার মধ্যে এটার লেগ স্পেস বেশি, ভ্রমণ আরামদায়ক হবে এবং এখানে হেপা ফিল্টার আছে। নতুন -8টি যুক্ত হওয়ায় বিমানের উড়োজাহাজের সংখ্যা এখন 21। এর মধ্যে 16টি নিজস্ব এবং 5টি ভাড়ায় আনা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত কয়েকদিন ধরে দেশে বাড়ছে করোনা রোগী ও শনাক্তের হার। শুক্রবার দুপুরের আগের 24 ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার 4.63%। আগের দিন শনাক্তের হার ছিল 3.87%। এর আগে 3 মার্চ শনাক্তের হার ছিল 3.74%। 24 ঘন্টায় দেশে করোনায় আরও 6 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি হলো 8,441 জনের। 219টি ল্যাবে 13,710 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 635 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 4.63%। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,49,184 জনে। সুস্থ হয়েছেন আরও 676 জন। এ নিয়ে মোট সুস্থ 5,01,144 জন। করোনায় বিশ্বে একদিনে 9,000-এর বেশি মৃত্যু হয়েছে। আগের দিন এই সংখ্যা ছাড়ায় 10,000। এ নিয়ে বিশ্বের প্রাণহানি 25,90,000 ছাড়িয়েছে। নতুন 4 লাখ রোগী নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 11,66,00,000-এর বেশি। 24 ঘন্টায় যুক্তরাষ্ট্রকে টপকে সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে। দেশটিতে প্রাণ গেছে 1,760 জনের। যুক্তরাষ্ট্রে শুক্রবার 1600-এর বেশি মানুষের মৃত্যু হয়, যা আগের দিনের তুলনায় প্রায় 500 কম। দেশটিতে নতুন করে 75,000 মানুষ করোনায় সংক্রমিত হয়েছে। এছাড়াও স্পেনে 637, রাশিয়ায় 462 এবং ফ্রান্সে 305 জনের প্রাণহানি হয়েছে। এদিকে মৃত্যু কমেছে যুক্তরাজ্যে। গত 2 দিনে দেশটিতে গড়ে 250 মানুষের মৃত্যু হয়েছে। অন্যদিকে চতুর্থ ভ্যাকসিন হিসেবে কানাডায় জরুরি অনুমোদন পেল জনসন অ্যান্ড জনসনের টিকা। অস্ট্রেলিয়ার অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকার একটি চালানের রপ্তানি আটকে দিয়েছে ইতালির সরকার। ফলে ইতালিতে তৈরি অক্সফোর্ডের 2.5 লাখ ডোজ টিকা অস্ট্রেলিয়ায় যাচ্ছে না বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, অ্যাস্ট্রাজেনেকা EU-ভুক্ত দেশগুলোতে প্রতিশ্রুতি অনুযায়ী টিকা না দেওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে ইতালি। ইউরোপিয়ান ইউনিয়নের নতুন নির্দেশনা অনুযায়ী ভ্যাকসিন প্রস্তুতকারী কোনো প্রতিষ্ঠান যদি চুক্তি অনুযায়ী শর্ত পূরণ না করে, তাহলে EU এর সদস্য রাষ্ট্র সেখান থেকে ভ্যাকসিন রপ্তানি বন্ধের সুযোগ পাবে। প্রথম দেশ হিসেবে EU এর এই নির্দেশনা কাজে লাগালো ইতালি। অন্যদিকে এই চালান হাতছাড়া হলে টিকাদান কর্মসূচিতে প্রভাব পড়বে না বলে জানিয়েছে অস্ট্রেলিয়া। মিয়ানমারে গণতন্ত্রকামীদের ওপর চালানো সেনাদের হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য। শুক্রবার দেশটির জাতিসংঘের দূত বারবারা উডওয়ার্ড নিরাপত্তা পরিষদের এক বৈঠকে এই নিন্দা জানান। বৈঠকে সদস্য দেশগুলোকে এই সংকট নিরসনে ঐক্যবদ্ধ হওয়ায় আহ্বানও জানায় নিরাপত্তা পরিষদ। এদিকে শনিবারও উত্তাল মিয়ানমারের রাজপথ। গণতন্ত্র ফেরাতে রাস্তায় অবস্থান করছে নানা শ্রেণী পেশার হাজারো মানুষ। ইয়াঙ্গুন, মান্দালয় ও দাউইয়ে বিক্ষোভকারীদের ওপর টিয়ারশেল নিক্ষেপ করেছে নিরাপত্তা বাহিনী। এদিকে স্বাস্থ্যকর্মীদের ওপর পুলিশের নির্মম নির্যাতনের একটি ভিডিও প্রকাশের পর আন্দোলন আরও তীব্র হয়েছে। নিন্দা ও সমালোচনার ঝড় উঠেছে বিশ্বজুড়েও।
মিয়ানমারের মান্দালেতে শুক্রবার অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে একজন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তথ্য জানিয়েছে রয়টার্স। এদিকে মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে মিয়ানমারের $1 বিলিয়ন সরিয়ে নেওয়ার চেষ্টা আটকে দেওয়া হয়েছে। এদিকে সামরিক বাহিনীর সহিংসতা বন্ধে চীনের সহযোগিতা চেয়েছে যুক্তরাষ্ট্র। 1 ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পরপরই 4 ফেব্রুয়ারি নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভে রক্ষিত $1 বিলিয়ন সরিয়ে ফেলার চেষ্টা করে মিয়ানমারের সামরিক জান্তা, কিন্তু সেই চেষ্টাকে আটকে দেয় ফেডারেল ব্যাংক। শুধুমাত্র মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অনুমতি দিলেই এই অর্থ দেয়া হবে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ঝুঁকি কমাতে সামরিক শাসকরা নিউ ইয়র্ক ফেড থেকে টাকা সরিয়ে ফেলার চেষ্টা করে বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে। এদিকে প্রথমে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রকাশ্যে বিশ্ববাসীকে সামরিক সরকার বিরোধী অবস্থান নেওয়ার আহ্বান জানান মিয়ানমারের রাষ্ট্রদূত। এবার বেসামরিক মানুষকে হত্যার প্রতিবাদে সেনা সরকারকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছে ওয়াশিংটনে দেশটির দূতাবাস। তবে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটনে মিয়ানমার দূতাবাস সামরিক সরকারের প্রতিনিধিত্ব করছে কিনা তা এখনও স্পষ্ট নয়। মিয়ানমার দূতাবাসের এক কূটনীতিকও পদত্যাগ করেছেন। এদিকে শুক্রবারও ইয়াঙ্গুন সহ বিভিন্ন শহরে বিক্ষোভ করছে গণতন্ত্রকামীরা। আন্দোলনে যোগ দিয়েছেন চিকিৎসকরাও। বিক্ষোভ দমনে আবারও রাবার বুলেট এবং স্টানগান ব্যবহার করেছে পুলিশ। মিয়ানমারের সেনাবাহিনী নিয়ন্ত্রিত টেলিভিশন নেটওয়ার্কের 5টি টিভি চ্যানেল সরিয়ে ফেলেছে ইউটিউব। গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের প্রতিক্রিয়ায় তারা এ পদক্ষেপ নিয়েছে। এদিকে সামরিক সরকারের আদেশ মানতে নারাজ মিয়ানমারের অন্তত 19 পুলিশ সদস্য বৃহস্পতিবার সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে সেখানে আশ্রয় চেয়েছেন। সাদিয়া ফ্রেন্ড, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে 291টি আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রাম আসন থেকে ভোটে লড়বেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে বামফ্রন্ট, কংগ্রেস ও আইএসএফ জোটেরও আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। এছাড়া আজই প্রার্থীদের নাম ঘোষণার কথা রয়েছে বিজেপির। 27 মার্চ থেকে 8 দফায় শুরু হতে যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। শুক্রবার 291 আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। এর মধ্যে 50 জন নারী। মমতার তালিকায় আছেন 15 তারকা প্রার্থীও। তবে বাদ পড়েছেন অভিনেত্রী দেবশ্রী রায়। এবার দলের টিকিট পাননি অর্থমন্ত্রী অমিত মিত্র সহ 5 মন্ত্রীও। এদিকে আসন পরিবর্তন করে নন্দীগ্রাম থেকে লড়বেন দলের প্রতিষ্ঠাতা সভানেত্রী মমতা ব্যানার্জি। তারকা প্রার্থীদের মধ্যে নতুন যোগ হলেন চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী, অভিনয় শিল্পী কাঞ্চন মল্লিক, সায়নী ঘোষ, জুন মালিয়া, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সঙ্গীত শিল্পী অদিতি মুন্সী, ক্রিকেটার মনোজ তিওয়ারি সহ 11 জন। সেই তালিকায় আগে থেকেই আছেন চিরঞ্জিত চক্রবর্তী, ইন্দ্রনীল সেন, সোহম চক্রবর্তী ও নয়না বন্দ্যোপাধ্যায়। এদিকে বামফ্রন্ট, কংগ্রেস ও আইএসএফ জোটের প্রথম ও দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। প্রথম ও দ্বিতীয় দফার 60টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন তারা। তবে মমতার আসন নন্দীগ্রাম থেকে কে প্রার্থী হচ্ছেন তা এখনও জানানো হয়নি। এর আগে বিজেপিকে ঠেকাতে ভোটে না দাঁড়িয়ে মমতার তৃণমূলকে সমর্থনের কথা জানায় শিবসেনা। আগামী 2 মে ঘোষণা করা হবে পশ্চিমবঙ্গের নির্বাচনের ফল। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফিলিস্তিনে যুদ্ধাপরাধ সংগঠনের অভিযোগে আইসিসি তদন্ত শুরুর বিরোধিতা করে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোনে কথা জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। হোয়াইট হাউসের বরাতে সিএনএন জানিয়েছে, ফোন আলাপে আন্তর্জাতিক অপরাধ আদালতের এই বিচারিক কর্মকাণ্ডের বিরোধিতা করেন 2 নেতা। এছাড়া ইরানের পরমাণু কর্মসূচি ও নানা আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে সহযোগিতা অব্যাহত রাখতে সম্মত হন। ক্ষমতা গ্রহণের পর এই প্রথম ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন কমলা। এবছর 6% জিডিপি অর্জনের লক্ষ্য চীনের। শুক্রবার শুরু হওয়া ন্যাশনাল পিপলস কংগ্রেসে এই লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়। দেশের বেশিরভাগ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে এই সম্মেলনেই। করোনা মহামারীর কারণে অর্থনৈতিক মন্দা দেখা দেয় চীন সহ গোটা বিশ্বে।
এতে চীন জানিয়েছিল অর্থনীতিকে স্থিতিশীল করাই তাদের প্রথম এবং প্রধান লক্ষ্য। বিশ্বের অধিকাংশ দেশে অর্থনীতির পতনের পাশাপাশি জিডিপি শূন্যের নিচে নেমে গেছে। সেই অবস্থায় 2.3% জিডিপি বৃদ্ধি হয় চীনে। এখন তাদের অর্থনীতি স্থিতিশীল। সুদিনের প্রত্যাশায় মোহামেডান সমর্থকেরা দীর্ঘ 8 বছর পর ক্লাবের নির্বাচন আজ। সভাপতি পদে নির্বাচন হচ্ছে না বিনা প্রতিদ্বন্দ্বিতায় নেতৃত্বের সাবেক সেনাপ্রধান আব্দুল মুবিন। পরিচালক পদের প্রার্থীদের প্রত্যয় নির্বাচিত হলে নিজেদের মেধা ও শ্রম দিয়ে ক্লাবের হারানো ঐতিহ্য ফেরানো। ঐতিহ্যবাহী মোহামেডানের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো ব্যালট যুদ্ধ। 16টি পরিচালক পদের জন্য লড়াইয়ে 20 জন। জেনারেল আব্দুল মুবিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হয়েছেন আগেই। এরই মধ্যে কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট পেপার সহ অন্যান্য নির্বাচনী সামগ্রী। ভোট গ্রহণ আর এজিএম হচ্ছে রাজধানীর একটি হোটেলে। অ্যানুয়াল রিপোর্টটাও একটা পাবলিক ডকুমেন্ট হওয়া উচিত আমি মনে করি। তো সেভাবেই আমরা এগুলো প্রিন্টেড ফর্মেই করেছি, যাতে এখানে আয় ব্যয়ের যে হিসাব রয়েছে গত 8 বছরে সেগুলো উপস্থাপিত হবে। তারপরে এটার উপরে আলোচনা হবে, সিদ্ধান্ত হবে, সেটার করার দায়িত্ব থাকবে সকল সদস্য, এবং আমি মনে করি স্বতঃস্ফূর্ত পার্টিসিপেশনে একটা সুন্দর এজিএম হবে। প্রার্থীরা ব্যস্ত শেষ মুহূর্তের প্রচারণায়, তবে আক্ষেপ আছে প্রচারণার জন্য যথেষ্ট সময় না পাওয়া নিয়ে। উপযুক্ত লোককে মোহনা ক্লাবে নিয়ে আসুক, যাতে আমরা মোহনা ক্লাবে আবার ঐতিহ্য ধরে রাখতে পারি। যদি আমাকে ভোটাররা রায় দেয় তাহলে তো অবশ্যই ইনশাল্লাহ আমি আসবো, মোহামেডানের কাজ করার সুযোগ পাবো। যারা এই ক্লাবকে পেট্রোনাইজ করতে পারবে তাদেরকে এই নির্বাচনে নির্বাচিত করা উচিত। সকল ভোটারের কাছে আমার এটাই আবেদন। নির্বাচনে ভোটার সংখ্যা 337। দেশের বাইরে থাকায় 50 জনের মতো ভোট দেওয়ার সুযোগ পাবে না। সাদা কালোদের ঐতিহ্য ফিরিয়ে আনাই এবারের নির্বাচনের আলোচিত বিষয়। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সচিন সেহবাগ ঝড়ে উড়ে গেল বাংলাদেশ লেজেন্ডস। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে ইন্ডিয়া লেজেন্ডসের কাছে 10 উইকেটে লজ্জার হার রফিকের দলের। 110 রানের লক্ষ্য 59 বল হাতে রেখেই টপকে যায় স্বাগতিকেরা। ভারতের ছত্তিশগড়ে নাজিমুদ্দিনের ব্যাটে উড়ন্ত শুরু বাংলাদেশ লেজেন্ডসের, তবে তাকে সঙ্গ দিতে পারেননি জাভেদ ওমর, নাফিস ইকবালরা। 50-র আক্ষেপ নিয়ে আউট হন ওই ওপেনার। 7 ব্যাটসম্যান আউট হয়েছেন 1 অঙ্কে। জবাবে সেহবাগের ঝোড়ো ব্যাটিংয়ে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় ইন্ডিয়া লেজেন্ডস। সেহবাগ 80 এবং সচিন অপরাজিত থাকেন 33 রানে। কবে মাঠে ফিরবেন টাইগার সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা? এমন প্রশ্ন ক্রিকেট পাড়ায়। সমর্থকদের সুখবর দিতে পারেননি। এনসিএলে খেলার সম্ভাবনা খুবই কম, তবে শুরু করেছেন মাঠে ফেরার প্রস্তুতি। নিউজিল্যান্ড সফরে বর্তমান সময়ের সেরা বাংলাদেশ দল ভালো কিছু করবে, বিশ্বাস নড়াইল এক্সপ্রেসের। জনপ্রতিনিধি মাশরাফিকে মাঝে মধ্যেই দেখা যায় কোনো অনুষ্ঠান অথবা জনসেবায়। জার্সি গায়ে ক্রিকেট মাঠে মাশরাফি এখন অনিয়মিত। হঠাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাজির ছাত্রলীগের ক্রিকেট টুর্নামেন্টে। মার্চে মাঠে ফিরছে জাতীয় ক্রিকেট লিগ। মাশরাফি কি ফিরবেন সেখানে? প্রায় 3 বছর আগে লঙ্গার ভার্সনের শেষ ম্যাচ খেলেছেন। খুলনার ক্রিকেটার তালিকায় নাম আছে টাইগার সেরা অধিনায়কের। ফিটনেস নিয়ে কাজ শুরু করলেও এনসিএলে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। দেখা যাক, এনসিএল তো 4 ডে, সো আর্লি স্টেজে হয়তো বা চিন্তা নাই, তবে দেখা যাক। আর তারপরে তো তাদেরও ইন্টারেস্ট থাকতে হবে, সো দেখি। ঘরোয়া ক্রিকেট তো খেলছি, মানে যেহেতু করোনার জন্য কোনো খেলাধুলা হচ্ছে না, সো আলটিমেটলি তো আমার মনে হয় না কারো কাছেই কোনো প্ল্যান আছে। মাশরাফির কাছ থেকে অধিনায়কত্ব পাওয়ার পর প্রথম সিরিজে উইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছে তামিমের দল। এবারের চ্যালেঞ্জটা পাহাড় সম। নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয়ের আশা ম্যাশের। অবভিয়াসলি তার সাথে সাকিব নাই, ইটস গোয়িং টু বি ডিফিকাল্ট, বাট তারা যাওয়ার আগে যে মেন্টালিটি, যেভাবে কথা বলেছে, ইজ ভেরি পজিটিভ, এবং আমার বিশ্বাস যে ইনশাল্লাহ ভালো করবে। আমার কাছে মনে হয় না টিমকে বেশি আননেসেসারি প্রেশার দেওয়া উচিত। আমরা সবাই জানি ডিফিকাল্ট কন্ডিশন, ওইখানে আমরা যদি এখান থেকে ভালোভাবে সাপোর্ট দিই, সাপোর্টের অবশ্যই বিভিন্ন ধরন আছে, সো ওই চাপটা যদি ওদেরকে মুক্ত করে দিই, আমি শিওর যে তারা ভালো খেলতে পারবে। কন্ডিশন উইকেটের সাথে মানিয়ে নিতে সমস্যা হবে না তামিম মুশফিকদের, এমন আশার কথাও জানিয়েছেন মাশরাফি। মাঝহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে তার সংগ্রামী জীবনের নানা ঘটনা নিয়ে মঞ্চস্থ হয়েছে গীতি নৃত্যালেখ্য সবার হৃদয় বঙ্গবন্ধু। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে এই আয়োজন। গীতি নৃত্যালেখ্যের নাম সবার হৃদয়ে বঙ্গবন্ধু। সাংস্কৃতিক সংগঠন বন্দি শিখার এই আয়োজন বঙ্গবন্ধুর মানবতাবাদী নির্লোভ সংগ্রামী জীবনের নানা ঘটনা নিয়ে এই পরিবেশনা। সোহরাওয়ার্দী চিনে গেলেন আগামী দিনের বাঙালির প্রকৃত নেতাকে। বঙ্গবন্ধুর জন্ম, কৈশোরের সাহসী ভূমিকা, কলকাতার ছাত্র রাজনীতি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ, ৫৪ যুক্তফ্রন্ট আন্দোলন, ৬৬-র ৬ দফা, ৭ই মার্চের ভাষণ, ২৬শে মার্চের স্বাধীনতা ঘোষণা, মুজিবনগর সরকার গঠন, ১০ই মার্চ স্বদেশ প্রত্যাবর্তন, ৭৫-এর মর্মান্তিক হত্যাকাণ্ড সহ মোট ১৬ পর্বের এই আয়োজন। গীতি নৃত্যালেখ্যটির রচয়িতা সম্মিলিত সংস্কৃতি জোটের সভাপতি গোলাম কুদ্দুস বলেন, বঙ্গবন্ধুর আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতেই তার এই প্রয়াস। বঙ্গবন্ধুর এই জীবনের নানা ঘটনার পরম্পরা যদি আমরা আজকে তুলে আনতে পারি এবং নতুন প্রজন্মের নিকট তুলে ধরতে পারি, তাহলে রাজনীতির যে বিভ্রান্ত পথ, যে ভোগের পথ, সেই ভোগের পথের বিপরীতে একটি আদর্শবাদী জীবন আমরা তুলে ধরতে পারি। গীতি নৃত্যালেখ্যটি উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ। তিনি বলেন, স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরার জন্য চেষ্টা করছে তার মন্ত্রণালয়। আমাদের ঐতিহ্যকে, এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য সংস্কৃতি মন্ত্রণালয় আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আমরা যে কোনো সময়ের চাইতে এখন সহযোগিতার হাত বেশি প্রসারিত করি। আমি যেটি বলছিলাম আমার বক্তৃতা দেওয়ার পর, যে যার শতবর্ষ উপলক্ষে করেন, এখন অনেক সময় আছে। সুবর্ণ জয়ন্তীকে উপলক্ষে করে আপনি আবারও একটি অনুষ্ঠান করেন, আমরা সহযোগিতা করবো, আপনাদের সাথে থাকবো। কোরিওগ্রাফিতে অংশ নিয়েছেন প্রায় 50 জন শিল্পী। সবার জন্য উন্মুক্ত ছিল এই প্রদর্শনী। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।